হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব হচ্ছে শুধুই গড় মুনাফার হার নিয়ে। গড় মুনাফার হার শুধু বের করতে বললে বা অঙ্কে যদি পেব্যাক না চাই কিভাবে করব সেটা করব এখন। তো এই অঙ্কটা খুবই সহজ, শুধু পেব্যাকে একটু ঝামেলা করে। পেব্যাক শুধু ওই গড় মুনাফার হার বের করার পর পেব্যাক যেটা বের করতে বলে ওইটা একটু ঝামেলা। তাছাড়া এরপরে আর যে দুইটা নিয়ম আছে, যেমন গড় মুনাফার হার আর শুধু পেব্যাক, ওই দুইটা খুবই সহজ। আমরা গড় মুনাফার হার নিয়ে আলোচনা করব। চলো গড় মুনাফার নিয়ে আলোচনা করা যাক। তো এইখানে আমরা তোমাদের টেস্ট পেপারে হচ্ছে পেব্যাক যে অধ্যায়টা আছে সেটার মধ্যে 13 নম্বর অঙ্ক কুমিল্লা বোর্ড 24 করতেছি। এটার মধ্যে আমাদের কিছু ধরো এ আর বি দুইটা প্রকল্প দেওয়া আছে, এই দুইটা প্রকল্প আমরা নিয়ে আলোচনা করব। তো এইখানে প্রথম বছরের টাকা দেওয়া আছে, দ্বিতীয় বছরে এবং তৃতীয় বছরের বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। এরপর দেওয়া আছে হচ্ছে চলতি খরচ আছে হচ্ছে আমাদের 40% উভয়টার মধ্যে, স্থায়ী খরচও 50,000 দেওয়া আছে। এখন অবচয় নির্দিষ্ট করে বলা আছে। অবচয় যদি নির্দিষ্ট করে বলা না থাকতো তাহলে আমরা অবচয় বের করতাম। অবচয় বের করার সূত্রটা কি? ধরো বিনিয়োগ বা তোমার হচ্ছে মেশিনের ক্রয় মূল্য যেটাই দেওয়া থাকুক না কেন দেওয়া থাকবে, তারপরে ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে বছর বা আয়ুষ্কাল। এটা দিয়ে তুমি কি বের করতে পারবা যে অবচয় কিভাবে করে। অনেক ক্ষেত্রে তোমাদের বিনিয়োগের কথা না বললে যন্ত্রপাতি ক্রয় বলতে পারে, ঠিক আছে? একই ধরনের অঙ্ক একই রকম ভাবে হবে। যন্ত্রপাতি বললে যে ঘাবড়াই যাবা বা আসবাবপত্র বললে কি যে ঘাবড়াই যাবা, এরকম কোনো কথা নাই। তো এটার মন রাখতে হবে। তো বেশিরভাগ সময় কি আমাদের ভগ্নাবশেষ মূল্য থাকে না। আচ্ছা যাই হোক, তো অবচয় এটার মধ্যে আমাদের বলা আছে। তো এখন আমাদের করতে হবে হচ্ছে গ নাম্বার এ প্রকল্প। ধরে নাও এ প্রকল্পের কি বের করতে হবে? আমাদের গড় মুনাফার হার বের করতে হবে। অঙ্ক হচ্ছে তোমাদের বইয়ের হচ্ছে 13 নাম্বারটা, আর এখানে ধরা যাক গ। এ প্রকল্পের গড় হার নির্ণয়। তো এইখানে বছর আছে 3টা, 3 বছর নিলাম। এক বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তো আমি তোমাদের আগেও বলছি এই অঙ্কটার মধ্যে আমাদের মনে রাখতে হবে সবার আগে ধরো বিক্রয় বা আয় যে কোনো একটা দেওয়া থাকলে ওইটা লিখবা। বিক্রয় লিখতে হবে, তারপরে বাদ দিতে হবে চলতি খরচ, তারপরে বাদ দিতে হবে চলতি খরচ। চলতি খরচের পর স্থায়ী খরচ বাদ দিবা। স্থায়ী খরচের পরে তুমি বাদ দিবা অবচয়। এখন অবচয় বাদ দিলে করযোগ্য মুনাফা। তারপরে করযোগ্য মুনাফার পরে থেকে বাদ দিব হচ্ছে আমরা কর। তাহলে আমাদের এটার মধ্যে কি কি দেওয়া আছে সেগুলো আমরা নিয়ে নিই। প্রথমে আছে হচ্ছে আমাদের এটার মধ্যে আছে হচ্ছে 2 লক্ষ টাকা আছে হচ্ছে আমাদের বিক্রয়। তো এটার মধ্যে 2 লক্ষ টাকা দিয়ে দিলাম আমরা। তারপর এটা আছে হচ্ছে আমাদের 2,50,000, তারপরে আছে 1,50,000, এই দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে চলতি খরচ আমাদের বলতে হচ্ছে যে তুমি চলতি খরচ নেওয়া হচ্ছে এখানে আর 40%। কি নিতে হবে আমাদের এখানে 40%। তো এটা 40 যদি পার্সেন্ট করি আমাদের আসে হচ্ছে 80,000। এখন এটা 40% করলে আসে হচ্ছে আমাদের, আচ্ছা এরপর এটা 40% করলে আসে হচ্ছে আমাদের 60,000। এরপরে স্থায়ী খরচ আমাদের বলাই আছে, স্থায়ী খরচ আছে আমাদের 50,000 করে। 50,000 করে দেওয়া আছে। এরপরে আমাদের দেওয়া আছে হচ্ছে অবচয় তো আমাদের বলা আছে, অবচয় বলা না থাকলে বের করতাম। যাই হোক, তাহলে এখানে কয় হাজার আছে? 20,000 দাও। 20,000 আমরা এখন এটা থেকে সবগুলো বিয়োগ করবো। যোগ বিয়োগ করলে পরে আসে হচ্ছে আমাদের এখানে 50,000 আসে, এখানে আসে 80,000। এখন বলুন না স্যার আপনি হুটহাট করে বিয়োগ কই থেকে করতেছেন? আমি খাতার মধ্যে করে নিছি আগে।
কেন করে নিছি, আমার কাছে একটা মোবাইলের মধ্যে আমি তো চাইলেই প্রশ্নটা বের করে দিতে পারবো না, আমার কাছে বইও নাই। তো আর ক্যালকুলেশন যদি হাতে করতে যাই অনেক সময় লেগে যাবে, এত সময়ও নেই আমাদের কাছে। তো এখন আমরা এরপরের টুকু চলে যাই। এরপরের টুকুতে আসে হচ্ছে 20,000। এটারে করযোগ্য মুনাফা বলা হয়। এটারে করযোগ্য মুনাফা বা করপূর্বক মুনাফা, দুইটা শব্দই মাথায় রাখবা। করপূর্বক মুনাফা বা করযোগ্য মুনাফা, এই দুইটা শব্দ মাথায় রাখলে কি হয়, আরও একটা টাইপের অঙ্ক আছে যেটা খুবই কঠিন, তোমাদের হয়তো ক্লাসে করাই দিতে পারি ওইটা আমি, বা এখানেও করাই দিতে পারি, আল্লাহ জানে। তোমাদের বইয়ে তো মোটামুটি নাই ওইটা, তারপরও যদি পাই। আচ্ছা, এরপরে চলে যাই আমরা কর করব। কর কত পার্সেন্ট বলছে আমাদের? কর বলছে হচ্ছে 30%। তো এখানে 30% এই যে বাদ, এবং 30% কোথায় থেকে বাদ দিবা? কার 30%? এই যে টাকাটা আছে এটাই থেকে 30% বের করবা। 50,000 30% যদি বের করি আসে হচ্ছে আমাদের 10% করলে হচ্ছে আমাদের 5, হ্যাঁ 3 5 15, ঠিক আছে। এরপরেটাই চলে যাই আমরা। এরপরে যদি ওইটা 30% করি আসে হচ্ছে আমাদের 24,000। এরপরে আমাদের আসে হচ্ছে 14,000। 14,000 আসে, 10% করলে আসে হচ্ছে আমাদের 2, 14 তো আসে না, এটা 6,000 আসে। এটার মধ্যে 6,000 আসে। তাহলে এখন আমরা সবগুলো বিয়োগ করে দিব। 35-এর পরে আছে হচ্ছে 56, আর হচ্ছে আমাদের এখন আমরা কি বের করব? গড় নেট মুনাফা। নেট মুনাফা তো ছোটবেলায় যে গড় করছে ওইটাই। এখন কয়টা সংখ্যা আছে? 3টা, 3 দিয়ে ভাগ, বা 3 বছর আছে 3 দিয়ে ভাগ, তাহলে আসে 35,000। কত আসে? 35,000। এখন এটা মুছে দিই। এখন তোমরা যদি লাগে উঠাই নাও স্ক্রিনশট, আমি একটু সরে যাই, পজ করে উঠাই নিও, তাহলে আমরা যাই। এখন এটা তো বের করলাম, এরপর আমরা গড় বিনিয়োগ বের করব। গড় বিনিয়োগ, তো এখন গড় বিনিয়োগ। এখন আমরা ভগ্নাবশেষ মূল্য নিয়ে একটা ঝামেলায় থাকে। বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। এখন বিনিয়োগ আসছিল হচ্ছে আমাদের এখানে, বিনিয়োগ আছে হচ্ছে 5 লক্ষ টাকা, দাও 5 লক্ষ। ভগ্নাবশেষ মূল্য এখানে যোগ হয়, আর অবচয় বের করার সময় বিয়োগ হয়। 2 দিয়ে ভাগ দাও, 2,50,000। এরপরে চলে যাই, এখন আমরা গড় নেট মুনাফার হার বের করব। গড় নেট মুনাফার হার সমান সমান আমাদের বিনিয়োগ নিচে দাও, গড় বিনিয়োগ, গড় নেট মুনাফা গুণ 100। 35,000 ডিভাইডেড বাই 2,50,000 গুণ 100। 100 দিলে কেন কি হয়? পার্সেন্ট বের হয়। 100 দিলে পার্সেন্ট বের হয়, বের হইল 14%। নাও এখন এটার মধ্যে সমস্যা থাকার কথা না। এরপরে হচ্ছে আমরা আবার ঘ নাম্বারটা করার চেষ্টা করব। এখন ঘ নাম্বারটার মধ্যে আমাদের আবার ধরো বি প্রকল্পের কথা বললো। ধরো যাক বি প্রকল্পের যে বি প্রকল্প না কোনো নাম দেওয়া আছে, তো যে কোনো একটা নাম দেওয়া থাকলে আমরা ওই প্রকল্পের কি বের করব? গড় মুনাফার হার। তারপরে দুইটারে আমরা কি তুলনা করব, তারপরে আমরা দুইটাকে তুলনা করব। ঘ দেখা যাক। বি প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয়। ওই যে সবার আগে আমাদের নিট মুনাফা পর্যন্ত যাইতে হবে, যাই করতে চাই না কেন নিট মুনাফা পর্যন্ত যাইতে হবে। তো সূত্র একই, আমরা সুন্দর করে উঠাই ফেলবো। সবার আগে বিক্রয় লেখো, বিক্রয়ের পর চলতি ব্যয়, চলতি খরচ, যেটা লেখা আছে ওইটা লিখবা। স্থায়ীর পরে হচ্ছে অবচয়। এখন স্যার আপনি তো আগে এগুলা লেখেন, অনেকটার মধ্যে দেখি যে আমাদের স্থায়ী ব্যয় নাই বা অন্য কিছু নাই, তখন কি করবা? তখন এটা লিখবা না,
প্রশ্ন পড়ে বুঝলেই হবে। এটাই কি সেফ, আমি তোমাদের জন্য সূত্রটা বুঝাইতে পারি যে এটার পরে এটা আসে, এটার পরে এটা আসে, এর জন্য করতেছে। চলো বিক্রয় তারপরে অবচয়, তাহলে এখানে করযোগ্য করপূর্বক একই কথা। আচ্ছা, এই প্রকল্পের বিক্রয়গুলো হচ্ছে 1 লক্ষ আছে এটার মধ্যে, তারপরে আছে হচ্ছে 2 লক্ষ আছে, এরপরে আছে হচ্ছে 3 লক্ষ। এখন চলতি ব্যয় এটার মধ্যেও আমাদের মনে হয় 40% দেওয়া আছে। 40% করলে পরে আসে হচ্ছে আমাদের 40,000, 40,000, এইখানে আসে হচ্ছে 80,000, 80,000, তারপরে আছে হচ্ছে 1,20,000। তারপরে স্থায়ী, স্থায়ী তো আমাদের বলেই দিছে, স্থায়ী দেখবা ওটার মধ্যে আছে 50, 50, 50। আচ্ছা, এরপরে অবচয়, অবচয় সুনির্দিষ্ট করে আমাদের বলা আছে, যদি বলা না হয় তো বের করে নিতাম। তো বলা আছে হচ্ছে আমাদের 20। এখন তাহলে আমরা এগুলো যোগবিয়োগ করে নামাই নিব। যোগবিয়োগ করে নামাই নিলে এইখানে মাইনাস চলে আসে, মানে বিয়োগ 10,000 চলে আসে। এটা ব্র্যাকেটেই রাখবা, বিয়োগ আসুক কোনো সমস্যা নাই, ঘাবড়াবা না। নামাই দাও, যেটা বিয়োগ আসবে সেটা বিয়োগ নামাবা, যেটা যোগ আসবে সেটা যোগ নামাবা। চলো এরপরেটাই যাই আমরা। এরপরে হলো আমাদের বলছে হচ্ছে এটা করলে বিয়োগ আসছে, আর এটারটা আমাদের প্লাস 50,000 আসছে। তারপর এটা আসছে হচ্ছে 1,10,000। এখন কর, কর বলছে হচ্ছে আমাদের 30%, কর 30%। ও একটা মজার কথা, কর যদি আমাদের দেওয়া না থাকে তখন কি করব? করের কর বলা আছে কিন্তু করের পার্সেন্ট দেওয়া নাই, তখনও কি নিব আমরা? 30%ই নিব। আচ্ছা, তো এখন এই 10,000-এর 30% করবা, 10,000-এর 30% করলে আসে 3,000। 3,000 লেখো এখানে। 50,000-এর 30% করলে 15,000, লেখো 15,000। তারপরে এটা লেখো, এটা হচ্ছে কত আসে আমাদের? 33,000। এখন এই যে মাইনাসটা আছে, এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই, তবে একটা ঝামেলা আছে। প্রথমটা তুমি মাইনাসে দিবা, প্রথমটা তুমি মাইনাসে দিবা, পরেরটা মাইনাসে দিবা। এরকম দিলে চলে আসবে দেখবা -13,000, ক্যালকুলেটর যদি এরকমভাবে দাও। কিন্তু এটা করা যাবে না, এইটার ধরতে হবে প্লাস, ধরতে হবে এটার ধরতে হবে প্লাস। প্লাস ধরে যদি করো তখন এই যে এটা আসবে। এটা নিয়ম হিসেবে ধরো, নতুন বিল পাস হওয়ার পরে এগুলো ধরনের নিয়ম আসে। এটা মনে হয় লাস্ট শেখ হাসিনার সময় থেকে একটা নিয়ম আছে। যাই হোক, তাহলে এখানে এটার মাইনাস ধরা যাবে না, এটার প্লাস ধরে এটা বিয়োগ করবা, তাহলে কত আসছো? 7,000। এ দাও 7,000, 70 হয়ে গেল। দেখি 7-7-এর পর এটা বিয়োগ করো, তাহলে 35। তারপরে এটা আসে হচ্ছে আমাদের 77,000, 77,000। এটা হলো নিট মুনাফা, নিট মুনাফা। তাহলে এখানে গড় নিট মুনাফা, এটা কিন্তু মাইনাসেই আছে আমাদের, এটা মাইনাসেই আছে, মুনাফা, গড় নিট মুনাফা। এটা মাইনাসে আছে তাহলে এটা মাইনাসেই লিখবো, এটা মাইনাসে আছে তাহলে এটা মাইনাসেই লিখবো, আর যেগুলো প্লাসে আছে ওইগুলা প্লাসেই নিব। তো ক্যালকুলেটর ওঠানোর সময় যেটার সামনে মাইনাস আছে ওইটা মাইনাসেই দিব, যেটার সামনে প্লাস আছে ওইটা প্লাসেই দিব। তাহলে এটা আসে কত হাজার আমাদের? 35,000। চলো মুছি, এরপরে আমরা পরের অংশটুকু উঠাই ফেলি, যে আমাদের গড় বিনিয়োগ ওই সেম, সমান সমান বিনিয়োগ আছে হচ্ছে আমাদের এখানে 5 লক্ষ যোগ 0 ডিভাইডেড বাই 2, 2,50,000। গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা হার সমান সমান ওই যে মুনাফাটার উপরে নাও, নিলা, এটা দিয়ে ভাগ দাও, গুণ 100। 100 দিলেই কি পার্সেন্ট চলে আসবে? এটা মনে হয় 14% চলে আসছে। আচ্ছা, এখন স্যার এটার মধ্যে তো চাইছে কোন প্রকল্প গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য নয়। ওটার মধ্যে কত আসছে? 14, এটার মধ্যেও 14। তাহলে আমরা নিচে উত্তর কি লিখবো? যে এই প্রকল্পের গড় মুনাফার হার 14% এবং বি প্রকল্পের গড় মুনাফার হার 14%। এই বির জায়গায় তোমাদের নাম যদি থাকে নাম দিবা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে উভয়ে প্রকল্পের গড় মুনাফার হার সমান, তাই উভয় প্রকল্প গ্রহণযোগ্য। কিন্তু ধরা যাক এইটা 14 না, আসতো 13, তাহলে ধরা যাক ওইটাই আসছে 14,
তাহলে 100 টাকায় তোমার 14 টাকা দিলে ভালো হবে না 13 টাকা দিলে ভালো হবে? অবশ্যই 14 টাকা। তখন আমরা বলতাম কি এ প্রকল্প 14 টাকা দেয় এবং বি প্রকল্প 14 টাকা না পার্সেন্ট বলবা, পার্সেন্ট দেয়, তাই কি এ প্রকল্পটা ভালো, যেটা বেশি হবে সেটাই ভালো। নাও তাহলে আজকে এতটুকুই আমাদের আপাতত। আল্লাহ হাফেজ।